হেমলতার মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পূর্ণ হয়। বিকেলে মোড়ল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায়। সাথে বৃদ্ধা মঞ্জুরা এবং হিমেল রয়েছে। মসজিদের কবরস্থানের পাশাপাশি শুয়ে আছেন মোর্শেদ, হেমলতা ও পারিজা। কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে 3টি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে। মৃত্যুর এতগুলি বছর পেরিয়ে গেছে, তবুও কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয়। কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষের নাম। এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা। পূর্ণা ছিচকাদুনে, সে চোখের জলে স্নান করছে। পদ্মজা ছলছল চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে। মা নামক মমতাময়ী মানুষটার ছায়ার অভাববোধ প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয়। কত ভালোবাসতেন তিনি। মাথার উপরে তার পরে পদ্মজা দিব্যি এই মানুষটাকে ছাড়াই বেঁচে আছে। জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছে। কত আকুল হয়ে থাকত পদ্মজা পিতার ভালোবাসা পেতে। যখন ভালোবাসা পেল, বেশি দিন পৃথিবীতে রইলেন না। মা মরা মেয়েদের রেখে নিজেও পাড়ি জমালেন ওপারে। তারপর পদ্মজার কোল আলো করে এলো কন্যা পারিজা। পিতামাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হয়, কিন্তু এই সুখও বেশি দিন টেকেনি। খুব কম আয়ুষ্কাল নিয়ে জন্মেছিল পারিজা। পদ্মজাকে আধারের গহীনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় সুখতারারা। পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের ভেতর চেপে রাখতে পারেনি। সে মুখ এক হাতে চেপে ডুকরে কেঁদে ওঠে। বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, খেতো না মা, একদিন দেখা হলেন। খেতো না মা, একদিন দেখা হবে হাসরের ময়দানে। সময় তার নিজের গতিতে চলে, কারোর জন্য থেমে থাকে না। কেটে যায় আরো 3টা দিন। এর মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছে একবার। গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে। এতেই কানাঘুষা শুরু হয়েছে। এদিকে আমিরের ভীষণ জ্বর, শুকিয়ে গেছে অনেক। ভেতরে ভেতরে কি যেন ভাবে সারাক্ষণ। খাওয়া দাওয়া কমে গেছে, সব সময় চিন্তিত থাকে। বাড়িতে বেশিক্ষণ থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। এখন শুয়ে আছে বারান্দার ঘরে। পদ্মজা কপালে জলপট্টি দিচ্ছে। আমিরের চোখ দুটি বন্ধ। পদ্মজা আদুরে গলায় ডাকল, শুনছেন? আমির চোখ বন্ধ রেখেই বলল, হুম। কি এত ভাবেন? আমি চোখ খুলে পদ্মজার দিকে তাকালো। তার চোখ দুটি ভয়ঙ্কর লাল। রাতে ঘুম না হওয়ার ফল। সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করল, কি ভাববো? জানি না, কিছু তো ভাবেনি। চোখ দুটি তার প্রমাণ। আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত? আমির বড় করে নিঃশ্বাস ছাড়ল। তারপর বলল, তেমন কিছু না। যেমন কিছুই হোক, বলুন না আমাকে। আমাদের ঢাকা ফেরা উচিত। হঠাৎ? জানি না কিছু। আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে। তোমাকে হারাতে পারবো না আমি। আমার কিছু হবে না, আপনি কারোর ক্ষতি করেননি যে। পদ্মজা থেমে গেল। সে একজনকে খুন করেছে। পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে। আমির পদ্মজার দিকে চেয়ে বলল, তুমি কি করে কাউকে খুন করতে পারলে আমি ভাবতেই পারি না। এরপর থেকেই ভয়টা বেড়ে গেছে। আমার খুব চিন্তা হয়, ঘুম হয় না। রাত জেগে পাহারা দেই, কেউ যেন আমার পদ্মবতীকে ছুঁতে না পারে। পদ্মজার 2 চোখ জলে ভরে ওঠে। বলে, প্রথম তো বিশ্বাসই করেননি, এটাই ভালো ছিল। এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন, আর অসুস্থ হয়েও পড়েছেন। আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছ, তাই ঘুম থেকে উঠে আবোল তাবোল বলছো। তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে, অবিশ্বাস কিভাবে করি? এত ভালোবাসতে নেই, আমার কপালে সয় না। ভালোবাসতে না করছো? মোটেও না, মাথা কমাতে বলছি।
পাশেই অজয়বাবুর আমবাগান। শা শা করে শীতল বাতাস বইছে, পাখির ডাকও শোনা যাচ্ছে। পূর্ণা মৃদুলের চেয়ে 5-6 হাত দূরে দাঁড়িয়ে আছে। তার মস্তিষ্ক নত, ওড়না বেসামাল হয়ে উঠছে। মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল। আসার পর থেকে ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা, দাঁত দিয়ে নখ কাটছে। মৃদুল নীরবতা ভেঙে বলল, আমি আগামীকাল বাড়িতে যাইতেছি। পূর্ণা চকিতে তাকালো, রুদ্ধশ্বাস কণ্ঠে প্রশ্ন করল, কেন? মৃদুল মুচকি হেসে বলল, নিজের বাড়িতে কেন যায় মানুষ, এইখানে তো বেড়াইতে আইছিলাম। ও। পূর্ণা মৃদুলের ওপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। কান্না পাচ্ছে তার। মৃদুল এক ধ্যানে পূর্ণার দিকে চেয়ে থাকল, তারপর বলল, অন্যদিকে চায় আর রইছো কেন, এদিকে যাও। পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শোনে। তার 2 চোখে জল টলমল করছে। পূর্ণার মেঘাচ্ছন্ন চোখ দুটি দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয়। সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইল, চলে যাব শুনে কষ্ট হইতাছে। পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল, অভিমানের স্বরে বলল, মোটেও না। অভিমানের স্বরে বলল, মোটেও না, চলে যান। 2 দিন পরে আসতাছি। পূর্ণার চোখে মুখে হাসির ছটা খেলে যায়। সে ঘাড় ঘুরিয়ে 2 কদম এগিয়ে এসে বলল, সত্যি? সত্যি, এবার হাত ধরি। মৃদুলের বেশরম আবদারে পূর্ণা লজ্জা পেল। সে 2 কদম পিছিয়ে যায়। 2 হাত পেছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, বাড়ি থেকে আসার পর। পূর্ণা দৌড়ে পালায়। মৃদুল পেছনে ডাকে, এই কই যাও, কই যাও। চঞ্চল পূর্ণা থেমে থেমে তাকায়। তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। সে মিষ্টি করে জবাব দিল, বাড়ি যাই, আপনি সাবধানে যাবেন, জলদি ফিরবেন। মৃদুল তার গোলাপি ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হাসতে থাকে, মাথা চুলকায়। কি অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যামবর্ণের মেয়েটিকে। হাওয়ার তালে মেঠো পথে ছুটে যাচ্ছে, বাটুলে যেন উঠছে। সকাল সকাল মগা এসে খবর দিল, রনি মদনের মাথায় আঘাত করেছে। মদন এখন হাসপাতালে ভর্তি। খলিল হাওলাদার রনিকে মেরে আধমরা করে একটা ঘরে বন্দি করে রেখেছেন। এ কথা শুনে পদ্মজা অস্থির হয়ে পড়ে। খলিল হাওলাদার এতই জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটা নিজের মেয়েকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে। পদ্মজা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে, নয়তো সে একাই চলে যাবে। এক প্রকার জোর করেই আমিরকে নিয়ে চলে আসে হাওলাদার বাড়িতে। হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে নির্জন, সব সময় এমনই থাকে। এ আর নতুন কি? অন্দরমহলে ঢুকতেই আমিনা আমিরের ওপর ঝাঁপিয়ে পড়ে। আকুতি মিনতি করে বলে, বাপ, আমার মেয়েরে আমার কাছে আয়না দাও, নইলে ওর কাছে আমারে লইয়া যাও, তোমার 2টা পায়ে ধরি। আমির আমিনাকে মেঝে থেকে তুলে আশ্বাস দেয়, আমি দেখছি, সব ঠিক হয়ে যাবে। আমির খলিলের ঘরের দিকে যায়। ফরিনা এসে বিস্তারিত বললেন, রাতের বেলা মদনের চিল্লাচিল্লি শুনি, দৌড়ে সবাই আইয়া দেখি মদন পইরা আছে, মাথা দিয়া কি রক্ত বাইর হইতাছে, আর রনির হাতে এক বড় ইট। সেরিডারে দেখা মনে হইতাছিল সেরিডার উপরে জিন আসর করছে, আর একটু হইলে এতিম ছেলেটা মরে যাইত। বাবুর বাপ আর রিদওয়ান মিলে তাড়াতাড়ি হাসপাতাল লইয়া গেছে। এই হান্দে তোমার চাচা শ্বশুরে রনিরে মায়েরা ভত্তা কইরা ফালাইছে, নাক মুখ দিয়া রক্ত ছুটছে, তবুও থামে নাই। আমরা অনেক চেষ্টা করছিলাম, তোমার চাচা শ্বশুরের হাত থেকে বাঁচাইতে পারি নাই। আলোটা কি যে কাঁদছে, এখন ঘুমাইতেছে। আমি চাবি নিয়ে আসি। আমিনার সাথে যেতে চাইলে আমির বলল, আমি আর পদ্মজা রনিরে নিচে নিয়ে আসি, পদ্ম আসো। পদ্মজা ছুটে যায় আমিরের পিছু পিছু। ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই রনি তাকায়। রুম্পা যে ঘরে ছিল
সেই ঘরেই তাকে রাখা হয়েছে। রনি কাঁদছিল। দরজা খোলার শব্দ শুনে থেমে যায়। বিছানায় হেলান দিয়ে বসে আছে। চোখ মুখের রক্ত শুকিয়ে গেছে। আমির আর পদ্মজাকে দেখে রনির দৃষ্টি সরিয়ে নেয়। কাউকে দেখতে ইচ্ছে করছে না। সে নিজের জীবন নিয়ে সুখী না। পৃথিবীর সব কষ্ট যেন তার বুকে। এসব মারধর আর গায়ে লাগে না। বাপের কথায় বাড়ির কামলা বিয়ে করলো। এটা তার জন্য কতটা অপমানের কেউ সেটা বুঝবে না। সে শুধু মানুষ ভেবেই বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি। এতটা উদাস সে নয়। সে মানে সে ভালো না। বাপের জোড়াজড়িতে নাতনিও দিল। তারপর থেকেই মদন পেয়ে বসে। কারণে অকারণে তাকে ছুঁতে চায়। মদনের এক একটা ছোঁয়া রনির জন্য কতটা বেদনাদায়ক তাও কেউ জানবে না। গতকাল রাতে মদন জবরদস্তি করেছিল, তাই রনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। খালি ড্রামের নিচে থাকা ইট দিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে। এতে সে এখন মোটেই অনুতপ্ত না। পদ্মজা রনির মনের অবস্থা একটু হলেও বুঝতে পারছে। মেয়েটা হাসি খুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি, গোল্লাছুট, কানামাছি কত কি খেলে, তবুও সুখী হতে পারে না। পদ্মজা সাবধানে রনির পাশে এসে বসল। তারপর বলল, খুব মেরেছে। রনি পদ্মজার দিকে তাকিয়ে কটাক্ষ করে বলল, তুমি যাই না আর কি করবা? মলম লাগায় দেওয়ান ছাড়া আর কি ধরনের কাজ পারো? আমির কিছু বলতে উদ্যত হয়। পদ্মজা আটকে দেয়। সে চমৎকার করে হেসে রনিকে বলল, মলম লাগানোর মানুষই বা কয়জনের ভাগ্যে জোটে আপা? রনির দৃষ্টি শীতল হয়ে আসে। এই মেয়েটার সাথে রাগ দেখানো যায় না। পদ্মজার মাঝে অদ্ভুত কিছু আছে যা রাগ দমন করতে পারে। রনি বলল, আমি আমি ভালা নাই পদ্মজা। আমি একটু আরাম চাই, সুখ চাই, আর কষ্টের বোঝা টানতে পারতাছি না। রনির কথার ধরন এলোমেলো। সে অন্য এক জগতে আছে। বন্দি পাখির মতো ছটফট করছে। মুক্তির আশায় ডানা ঝাপটাচ্ছে। পদ্মজার ভীষণ মায়া হয়, ভীষণ অসহায় লাগে। ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এভাবেই জীবন এলোমেলো করে দেয়। এত যাতনা কেন প্রেমে? যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে। প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। রানীর ভেতরে যে একেবারে শূন্য। সে পীড়িতের যন্ত্রণায় আজও কাতর। আচ্ছা, যদি রানীকে তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো, তবে কি সে ভালোবাসাকে ভুলতে পেরে একটু সুখী হতে পারত? আমির পদ্মজা ধরে ধরে রানীকে নিচের তলায় নিয়ে আসে। সবাই কত কি প্রশ্ন করে। রানী নিশ্চুপ, কারুর কথার কোনো উত্তর দেয় না। সবাই যত্ন আত্তি করে। আমিনা খাইয়ে দেয়। পুরো দিন রানী বিছানায় শুয়ে থাকে। আমিনা সারাদিন চেষ্টা করে রানী যাতে কথা বলে, কিন্তু রানী যেন পণ করেছে কথা না বলার। অন্যদিকে মদন ভালো আছে। কয়দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। সেলাই লেগেছে। গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছিল। এরপর সেখান থেকে শহরে। এ খবর ছড়িয়ে পড়েছে গ্রামে। রানীকে সবাই অনেক খারাপ কথা বলছে, অভিশাপ দিচ্ছে। অনেকে বাড়ি বয়ে এসে কটু কথা বলে গেছে। বাড়ির কেউ নিষেধ করেনি। রানী চুপ করে শুনেছে। বাড়ির অবস্থার কথা ভেবে আমির মোড়ল বাড়িতে ফেরার কনি। দিন শেষে রাত আসে। সুন্দর পৃথিবীকে জাপটে ধরে ঘোর অন্ধকার। সেই অন্ধকারে হারিয়ে যায় রানী। সকালে চিঠি পাওয়া যায়। তাতে লেখা, আমার আলোরে দেইখা রাইখো তোমরা। ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমেছে ধীরে ধীরে। পদ্মজা আলোকে বুকের সাথে মিশিয়ে 2 তলার বারান্দায় দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি বাড়ির গেটের দিকে। বাড়ির সব পুরুষেরা সকালে বেরিয়েছে রানীর খোঁজে, এখনো ফেরেনি। নিজের ইচ্ছায় হারিয়ে যে যায় তাকে কি খুঁজে পাওয়া যায়? তবুও পদ্মজা চাইছে রানীকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায়। আলো সারাদিন মায়ের জন্য কেঁদেছে, মায়ের আদরের জন্য ছটফট করেছে।
আলোর অস্থিরতা দেখে পদ্মজার 2 ঠোঁট কেঁপেছে। জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে মায়ের মতো আদর করার, কিন্তু সে তো আলোর মা না। আলোর মায়ের গন্ধ তার গায়ে নেই। সন্তানের জন্য ত্যাগ করতে জানে না, দুঃখ আপন করে নিতে জানে না। পদ্মজা আলোর কপালে চুমু দিল। মেয়েটা চুপ করে আছে। চারিদিকে কুয়াশা ধোয়া ধোয়া, দিন ডুবি ডুবি, স্তব্ধ হয়ে আছে সময়। একতলা থেকে আমিনার বিলাপ শোনা যাচ্ছে। তিনি এত কাঁদতে পারেন। পদ্মজা ঘুরে দাঁড়ালো ঘরে যেতে। তখনই সামনে পড়লেন ফরিনা। পদ্মজা হাসার চেষ্টা করে বলল, আম্মা আপনি? আলো ঘুমাইছে না জেগে আছে? পদ্মজা আলোর কপালে আবার চুমু দিল। ফরিনা বললেন, রানী রেখে পাওয়ান চাইব? জানি না আম্মা। পদ্মজার নির্বিকার স্বর। আলমগীর রুম্পারে লইয়া কই গেছে তুমি জানো? ওরা ভালো আছে তো? আপনারে তো সেদিনই বলছি আম্মা, আমি জানি না। ফরিনা আর প্রশ্ন করলেন না। তিনি নারিকেল গাছের দিকে চোখের দৃষ্টি নিবদ্ধ করলেন। পদ্মজা সেকেন্ড কয়েক সময় নিয়ে ফরিনাকে দেখে। ফরিনা আগের মতো ছটফটে নেই, নিশ্চুপ হয়ে গেছেন। আগে মনে হতো তিনি মনে মনে কোনো কঠিন কষ্ট পুষে রেখেছেন, কিন্তু এমন কোনো শক্তি আছে যে যার জন্য তিনি হাসতে পারেন, বেঁচে আছেন। আর এখন দেখে মনে হচ্ছে সেই শক্তিটা নষ্ট হয়ে গেছে, জীবনের আশার আলো ডুবে গেছে। কথাগুলো ভেবে পদ্মজা চমকে ওঠে। সে তো আনমনে নিজের অজান্তে এসব ভেবেছে, কিন্তু সত্যি কি এমন কিছু হয়েছে? পদ্মজা আগ্রহ নিয়ে প্রশ্ন করল, আম্মা আপনি আমাকে কিছু বলতে চান? ফরিনা তাকালো। পদ্মজা তীর্থের কাকের মতো তাকিয়ে রইল ফরিনার দিকে। ফরিনা ঝরঝর করে কেঁদে ফেললেন। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেয়াল ভেঙে ঝর্ণাধারার বাঁধ ভেঙে গেল। পদ্মজা খুব অবাক হয়। ফরিনা আঁচলে মুখ চেপে ধরেন। পদ্মজার উৎকণ্ঠা, আম্মা আপনি কাঁদছেন? কি হয়েছে বলুন না আমাকে, কিছু বলতে চান আমাকে? আচমকা ফরিনার কান্নার শব্দে আলো ভয় পেয়ে যায়। সে জোরে জোরে কাঁদতে থাকে। পদ্মজা আলোকে শান্ত করার চেষ্টা করে। বারান্দায় পায়চারি করে আদুরে কণ্ঠে বলে, মা কাঁদে না, কাঁদে না মা, কিছু হয়নি তো, মামি আছে তো। আলো জান ছেড়ে কাঁদছে, কান্না থামানো যাচ্ছে না। বেশ অনেকক্ষণ পরে আলো কান্না থামায়। সাথে সাথে পদ্মজা ফরিনার দিকে এগিয়ে আসলো। প্রশ্ন করল, বলুন আম্মা, কি বলতে চান আমাকে? কিছুই না বলেই তড়িঘড়ি করে দোতলা থেকে নেমে যান তিনি। পদ্মজা আশাহত হয়ে অনেকবার ডাকে, তিনি শোনেননি। পদ্মজা বিরক্তি নিয়ে বাইরে তাকায়। দেখতে পায় মজিদ হাওলাদারকে। তিনি আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। পায়ে ব্যথা পেয়েছে নাকি? পদ্মজা নিচতলায় যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই মাথায় আসে, কোনোভাবে কি আব্বাকে দেখে আম্মা ভয় পেল? তার কথার উত্তর না দিয়ে চলে গেল? পদ্মজা মিলিয়ে ফেলে উত্তর, এমনটাই হয়েছে। ঘরের আপন খবরই দিতে চেয়েছিলেন ফরিনা, কিন্তু ঘরের মানুষ দেখে আর দিতে পারলেন না। আচ্ছা, তিনি এমন হাউমাউ করে কেন কাঁদলেন? পদ্মজার কপালে চামড়া কুঁচকে যায়। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। আলোর পিঠে হাত বোলাতে বোলাতে ভাবে পেছনের সব অদ্ভুত ঘটনার কথা। রুম্পা পাগলের অভিনয় করত, তাকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল, অথচ বাড়ির কেউ এতে ভ্রুক্ষেপ করত না। রুম্পা দিনের পর দিন না খেয়েছিল। পদ্মজা যতটুকু বুঝেছে, ফরিনা খুব ভালোবাসেন রুম্পাকে। তাহলে তিনি কেন খাবার দিয়ে যেতেন না? রুম্পার ঘরে লতিফা চোখ রাখে। রুম্পা লতিফাকে দেখে ভয় পেয়েছিল। যেদিনই সে জানতে পারল রুম্পা পাগল না, সেদিন রাতেই বাবলু নামের কালো লোকটি রুম্পাকে মারতে চেয়েছিল। এসব কার নির্দেশে হচ্ছে? কে এই বাড়ির আদেশদাতা? আর আলমগীর কি করে জানল
রুম্পা খুন হতে চলেছে। তারপর একটা খুন হলো, অথচ ভোর হওয়ার আগেই সেই লাশ উধাও হয়ে গেল। কেউ খুনির খোঁজ করল না। তারপর রুম্পা বা আলমগীরের কথা রনি আর ফরিনা ছাড়া কেউ জিজ্ঞাসাও করল না। এই বাড়ির মানুষ যেন জীবিত থেকেও মৃত। কি চলছে আড়ালে? তারপর আলমগীর তাকে একটা চাবি দিল। চাবিটা কিসের? রুম্পা বলেছিল উত্তরের জঙ্গলে রক্ত। এই কথার মানেই বা কি? পদ্মজা 2 চোখ বন্ধ করে ফেলল। তার মাথা ব্যথা করছে, কপালের রগ দপদপ করছে। কপালের রগ দপদপ করছে। রনির নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায়। সে গাঢ় রহস্যের টানে উন্মাদ হয়ে ওঠে। বাড়িতে খলিল রিদওয়ান নেই। এই সুযোগে জঙ্গলে তাকে যেতেই হবে। পরিবেশে অস্পষ্টতা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ল। বিকেল সন্ধ্যাকে ম্লান আলোয় জড়িয়ে ধরল। সন্ধ্যার আজান পড়েছে। পদ্মজা নিচতলায় এসে আলোকে লতিফার কাছে দিয়ে নিজ ঘরে যায়, নামাজ আদায় করে নেয়। তারপর আলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। মজিদ পায়ে ব্যথা পেয়েছেন, তিনি ঘরে শুয়ে আছেন। ফরিনাও ঘরে। বাড়ির বাকি পুরুষরা তখনও ফেরেনি। আমিনা সদর দরজায় এসে বসে আছেন, চুল এলোমেলো, কপালে এক হাত রেখে বাইরে তাকিয়ে রানীর অপেক্ষায় প্রহর গুনছেন। মানুষটার অনেক দোষ আছে, তবে মেয়ের জন্য পাগল। বাড়ির আর এক কাজের মেয়ে রেনু আলোর সাথে শুয়ে আছে। লতিফা রান্নাঘরে রান্না করছে। সবাই যে কাজে ব্যস্ত। মানবতা বোধ থেকে অন্তত রানীর নিখোঁজ হবার শোকে কাতর হওয়া উচিত, কিন্তু পদ্মজা কাতর হতে পারছে না। তাকে চুম্বকের মতো কিছু একটা টানছে উল্টো দিক থেকে। পদ্মজা শক্ত করে খোপা বাঁধে, শাড়ির আঁচল কোমরে গুজে নেয়, গায়ে জড়িয়ে নেয় শাল, হাতে টর্চ আর ছুরি। তারপর অন্দরমহলের দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে পড়ে। এক নিঃশ্বাসে ছুটে যায় জঙ্গলের সামনে, হাঁপাতে থাকে। চোখের সামনে ঘন জঙ্গল, পেছনে কয়েক হাত দূরে অন্দরমহল। হাড় হিম করা ঠান্ডা। পদ্মজার ঠোঁট কাঁপতে থাকে। এই জায়গায় সে অনেকবার এসেছে, কিন্তু পা রাখতে পারেনি জঙ্গলে। কেউ না কেউ তাকে পাগড়া দিয়েছে। আজ কিছুতেই সে পিছিয়ে যাবে না। তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে। জঙ্গলের ঘাসে পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি হয়। গায়ের লোমকূপ দাঁড়িয়ে পড়ে। আরো কয়েক পা এগোতেই গা হিম করা অদ্ভুত সব স্বর ভেসে আসে। পদ্মজার একটু ভয় করছে। গাঢ় অন্ধকারে এমন অদ্ভুত জঙ্গলে সে একা। শীতের বাতাস বইছে, গাছের পাতাগুলো শব্দ তুলেছে, আর পদ্মজা উৎকীর্ণ হয়ে উঠেছে। ভয়ভীতি নিয়ে সে এগোতে থাকে। চারিদিকে ঘাস, সরু একটা পথে ঘাস নেই, তার মানে এই পথ দিয়ে মানুষ হাঁটাচলা করে। পদ্মজা সেই পথ ধরে এগোতে থাকে। সে চোখ ঘুরিয়ে আশেপাশে দেখছে। বড় বড় গাছ দেখে মনে হচ্ছে কোনো অশরীরী দাঁড়িয়ে আছে। পদ্মজা মনে মনে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেয়। একটা সময় পথ শেষ হয়ে যায়। পদ্মজা টর্চের আলোতে পথ খোঁজে। যেদিকেই সে তাকায় সেদিকেই বুনো লতাপাতা। যারা এখানে আসে তারা কি এখানেই থেমে যায়? পদ্মজা ভেবে পায় না। মাথার ওপরে নানা ঝাপটানো শব্দ শোনা যায়। পদ্মজার বুক ধড়ফড় করে উঠল। সে টর্চ ধরল মাথার ওপরে। দুটো পাখি উড়ে যায়। এরপর চোখে ভেসে আসে চন্দ্র তারকাহীন ম্লান আকাশ। পদ্মজা লম্বা করে নিঃশ্বাস নিল। সে কি নাকি ভেবেছিল। পদ্মজা সূক্ষ্ম সূক্ষ্ম চোখে চারপাশ দেখল। রুম্পা কি বলেছিল মনে পড়তেই সে উত্তরে তাকালো। বেশি দূর চোখ গেল না। ঝোপঝাড়ে ঢাকা চারপাশ। পদ্মজা মুখে অস্ফুট বিরক্তিকর শব্দ করল। নিজে নিজে বিড়বিড় করে বলল, ধুর, কোন দিকে যাবো এবার? ছটফট করতে থাকে পদ্মজা। তার হাত থেকে ছুরি পড়ে যায়। ছুরি তোলার জন্য নত হয় সে। ছুরির সাথে তার হাতে ঘাস উঠে আসে। পদ্মজা অবাক হয়।
কেন যেন মনে হলো এই বুনো ঘাসের শেকড় মাটির নিচে ছিল না। পদ্মজা উত্তর দিকে আরো কতগুলো ঘাস এক হাতে তোলার চেষ্টা করলো, সাথে সাথে হাতে উঠে আসে। সত্যি শেকড় নেই মাটির নিচে। কেউ বা কারা পথের চিহ্ন আড়াল করতেই তাজা ঘাস দিয়ে সাজিয়ে রেখেছে পথ লুকোতে কি প্রায়ই এমন করা হয়? তাহলে তো বেশ পরিশ্রম করে। পদ্মজার উত্তেজনা বেড়ে যায়। সে উত্তর দিকের পথ ধরে এগোতে থাকে। হাঁটে প্রায় 10 মিনিট। এই মুহূর্তে সে চলে এসেছে জঙ্গলের মাঝে। সামনে ঘন ঝোপঝাড়, পরিত্যক্ত ভাব চারিদিকে, ভুতুড়ে পরিবেশ। থেকে থেকে প্যাঁচা ডাকছে গাছে কোথাও। পদ্মজা বিপদ মাথায় নিয়ে ঝোপঝাড় 2 হাতে সরিয়ে অজানা গন্তব্যে হাঁটতে থাকলো। কাটা লাগে মুখে, চামড়া ছিঁড়ে যায়। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল, কিন্তু ব্যথা নিয়ে পড়ে থাকেনি। সে এগোতে থাকে। ঝোপঝাড় ছেড়ে বড় বড় গাছপালার মাঝে আসতেই পদ্মজার মনে হয় তার পেছনে পেছনে কেউ আছে। সে চট করে ঘুরে দাঁড়ালো। কেউ নেই। সে মনের ভুল ভেবে সামনে হাঁটতে থাকে, কিন্তু আবার মনে হয় পেছনে কেউ আছে। পদ্মজা থমকে দাঁড়ায়, ঘুরে তাকায়। তার মনটা আনচান আনচান করছে, কু গাইছে, কেমন ভয়ও করছে। এই গভীর জঙ্গলে সে একা। কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো, কিন্তু এখনো মনে হচ্ছে গভীর রাত। কোনো অঘটন ঘটে গেলে কেউই জানবে না। পদ্মজার রগে রগে শিরশিরে অনুভব হয় ভয়টা বেড়ে গেছে। ভেঙে পড়েছে সে। রাত যেন শক্তি আর সাহসিকতা চুষে নিতে পারে। পদ্মজা আল্লাহকে স্মরণ করে, হেমলতাকে স্মরণ করে। চোখ বুজে হেমলতার অগ্নিমুখ ভাবে। তিনি কিভাবে তীক্ষ্ণ চোখে তাড়া করে চারপাশে যত প্রাণী আছে সবকিছুর উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করে। কাছে কোথাও অদ্ভুত এক জীব ডাকছে। নিশাচর পাখিদের তীক্ষ্ণ ডাকও শোনা যাচ্ছে। ঝিঝি পোকারা একস্বরে ডাকছে। শাঁসা বাতাস বইছে। এসব কিছুকে ছাড়িয়ে একটা মানুষের গাঢ় নিঃশ্বাস তীক্ষ্ণভাবে কানে ঢোকে। খুব কাছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে। পদ্মজার হাত দুটো শক্ত হয়ে যায়। অদ্ভুত একটা শক্তিতে কেঁপে ওঠে সে। চোখের পলকে 2 পা পিছিয়ে লোকটিকে না দেখেই ছুরি দিয়ে আঘাত করে। লোকটি আহ করে ওঠে। পদ্মজা চোখ খুলে ভালো করে দেখে। মুখটি অন্ধকারের জন্য অস্পষ্ট, তবে কণ্ঠটি পরিচিত মনে হলো। পদ্মজার ছুরির আঘাত লোকটির হাতে লেগেছে। পদ্মজা রাগী কিন্তু কাঁপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? লোকটি ক্ষুধা। পদ্মজা আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না। লোকটা এত জোরে গলা চেপে ধরেছে যে তার দম বন্ধ হয়ে আসছে। মাথার উপরে আরো কটি পাখি ডানা ঝাপটিয়ে উড়ে যায়। একটা বলিষ্ঠ হাত গাঢ় অন্ধকারে অপরূপ সুন্দরী এক মেয়ের গলা টিপে ধরে রেখেছে। সুন্দরী মেয়েটি ছটফট করছে। লোকটির মুখ অন্ধকারে ঢাকা। ভয়ঙ্কর দৃশ্য। পদ্মজা তার হাতের ছুরিটা শক্ত করে লোকটির পেটে ক্যাচ মেরে টান দেয়। লোকটি আর্তনাদ করে সরে যায়। হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। পদ্মজা আরো আঘাত করার জন্য এগোয়। লোকটি তখন ফুলে ফেঁপে উঠে দাঁড়ায়, যেন নতুন উদ্যমে শক্তি পেয়েছে। লোকটি ঝাঁপিয়ে পড়ে পদ্মজার ওপরে। নখের আঁচড় বসায় হাতে, কেড়ে নেয় ছুরি। পদ্মজা ছুরি ছাড়া এমন হিংস্র পশুর শক্তির সামনে খুবই নগণ্য। যেভাবেই হোক এর হাত থেকে বাঁচতে হবে। পদ্মজা টর্চ দিয়ে লোকটির মাথায় বাড়ি মারে। লোকটি টাল সামলাতে না পেরে পিছিয়ে যায়। পদ্মজা উল্টো দিকে দৌড়াতে থাকে। পেছনে ধাওয়া করে আগন্তুক। 2 বার ছুরির আঘাত, তারপর মাথায় টর্চের বাড়ি খাওয়ার পরে আগন্তুক লুটিয়ে পড়েনি মাটিতে। নিশ্চিন্তে এই রহস্যের পাক্কা খেলোয়াড়। পদ্মজার শাল পড়ে যায় গা থেকে। তার খোপা খুলে রাতের মাতাল হাওয়ায় চুল উঠতে থাকে।
ঝোপঝাড়ের মাঝে উদ্ভ্রান্তের মতো সে দৌড়াচ্ছে। কানে আসছে বাতাসের শা শা শব্দ। দুই হাতে শাড়ি ধরে রেখেছে গোড়ালির ওপরে, যেন শাড়িতে বেঁধে পড়ে না যায়। জুতা ছিঁড়ে পড়ে থাকে জঙ্গলে। কাটা কাটায় ছিন্ন ভিন্ন হয়ে যায় পদ্মজার পা। রক্ত বের হয় গল গল করে, তবুও সে থামল না। সে এত সহজে মরতে চায় না। এই গল্পের শেষ অবধি